আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ এনটিভি ইউরোপের স্টুডিওতে সময়ের সাথে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যথারীতি প্রতি সোমবার রাত 11টায় আপনাদের সামনে হাজির হই। সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আলোচনা করি, বিশেষত বাংলাদেশ প্রসঙ্গগুলি আলোচনা রাখে। তবে এবার যে বিষয়টা আমরা আমাদের আলোচনায় এনেছি সেটা বিশ্বের সবাই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণভাবেই আলোচনায় রাখছেন, আর তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, সেই বিষয়টিকে নিয়ে 2020-এ যে নির্বাচন চলছে, আগামী 3 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে 30 নভেম্বর, সেই বিষয়কে সামনে নিয়ে কথা বলবো। তাই আমরা শিরোনাম রেখেছি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2020, কে জিতবে, ট্রাম্প না বাইডেন? এই বিষয় নিয়ে কথা বলার জন্য যথারীতি স্টুডিওতে এবার আমার সাথে 4 জন অতিথি রয়েছেন, তবে সবাই যুক্ত আছেন অনলাইনে এবং সবাই যুক্ত হবেন ইউএসএ থেকেই। আপনাদের সামনে কথা আর না বাড়িয়ে পরিচিত হয়ে নেই আমার অতিথির সাথে। প্রথমেই আমি পরিচিত করব ডক্টর নুরুন নবী, কাউন্সিলম্যান, প্লাইন্সারবরো, নিউ জার্সি। আসসালামু আলাইকুম, শুনছেন? শুনছি, ধন্যবাদ। ধন্যবাদ। আমার সাথে আরো যুক্ত হবেন, আমরা একটু টেকনিক্যাল কারণে তার সাথে যুক্ত হতে পারছি না, শাহবাব আহমেদ সুমিন, সাবেক ডেপুটি মেয়র, সিটি অফ হ্যামট্রাঙ্ক, মিশিগান থেকে। এরপরে আছেন ডক্টর দেলোয়ার হোসেন আরিফ, সহযোগী অধ্যাপক, ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামা। শুনছেন আপনি আমাকে? আসসালামু আলাইকুম ডক্টর দেলোয়ার, শুনছেন? আসসালামু আলাইকুম। জি শুনছি। ওয়ালাইকুম আসসালাম। আর সাথে আছেন ইমরান আনসারি, সাংবাদিক এবং নিরাপত্তা বিশ্লেষক, নিউ ইয়র্ক থেকে। আসসালামু আলাইকুম। আপনাকেও শুনছেন? আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য নিউ ইয়র্ক থেকে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের এখানকার কষ্ট করে যুক্ত হওয়ার জন্য, এই বিষয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইলে আপনারাও স্বাভাবিকভাবে আগের প্রোগ্রামের মতোই এবারও স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যুক্ত হতে পারেন। এছাড়াও আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেলেও আপনারা যোগাযোগ করতে পারেন। এর বাইরে আপনারা ফেসবুকেও এই প্রোগ্রামটি লাইভ দেখতে পারেন এবং মতামত রাখতে পারেন। আশা করি আপনারা মতামত রাখবেন। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন একটু কমপ্লিকেটেড বিষয়। সেটা সরাসরি একদম প্রেসিডেন্টকে ভোট প্রদান করা হয় না, কিছু ইলেক্টর বলা হয়, তাদেরকে নির্বাচিত করা হয় প্রথমে, তারপরে তারা নির্বাচন করে প্রেসিডেন্টকে। এই জন্যে প্রতি বছরই, প্রতি 4 বছর অন্তর অন্তর এই নির্বাচনটা হয়। সেটা ফিক্স করা থাকে একটি তারিখ, সেটা হচ্ছে 3 নভেম্বর। এবারও তাই হচ্ছে। এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প, যিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন, এবং উনি ইতিমধ্যেই হুঁশিয়ারি করে দিয়েছেন তার প্রতিপক্ষদের বিরুদ্ধে যে এবার তারা যে লুটেরা ও নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে, নৈরাজ্যবাদীদের ঘাঁটি হবে না আমেরিকাতে। তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিদ্বন্দ্বী, তা উনি হচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তিনি বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্ষিয়ান রাজনীতিবিদ। উনি আবার ডোনাল্ড ট্রাম্পের এই মেয়াদটাকে কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছে এবং এই কালো অধ্যায়ের সমাপ্তি উনি চান। এই জন্যে এই বিষয়টা নিয়ে প্রচুর যে আমরা দেখেছি একটা বিশাল জার্নি এই নির্বাচন প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই যে নির্বাচনটি হতে যাচ্ছে, ইতিমধ্যে অনেকেই নির্বাচনের ভোট দিতে, যেটাকে বলে আগাম ভোট, সেই ভোটও অনেক অংশে অনেকে দিচ্ছেন, এবং এই বিষয়টাও একটু নতুন লক্ষ্য করা গেছে। এর বাইরেও কিছু কিছু বিষয় আমরা আলোচনা আনবো। সেই বিষয়গুলোর মধ্যে যেমন রয়েছে যে আমেরিকা একটা ড্রিম কান্ট্রি, যেখানে কিনা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমরা যেটাকে জানি, বিশ্বের ভিন্ন দেশ থেকে মানুষজন সেখানে যায়, যে ইমিগ্রেন্টরা, তাদের কি এই মেয়াদে, যে গত মেয়াদটা ছিল ডোনাল্ড ট্রাম্পের, সেই মেয়াদটা কি তাদের জন্য আসলে স্বর্গরাজ্য ছিল কিনা, বা আগামীতে কি হতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনায় আনবো। এর বাইরে আলোচনা রাখবো যে বর্ণবাদ বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় উনি বর্ণবাদীদের পক্ষে, অথবা বর্ণবাদী যারা, বিশেষ করে শ্বেতাঙ্গ বর্ণবাদী যারা তার সাপোর্টার, এখন এই নির্বাচনী প্রচারণায় কি অবস্থা, তারা তাদের কি মেজাজে যাচ্ছে, সেটা কি এক ধরনের তিক্ততার পর্যায়ে যাচ্ছে কি যাচ্ছে না, বা সহমর্মিতার পর্যায়ে রয়েছে কিনা, সেই বিষয়টি আলোচনা করব। সবকিছু বাইরে যে বিষয়টি উঠে আসবে আশা করি, সেটা হচ্ছে যে বৈশ্বিক রাজনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় ভূমিকা রয়েছে। সেটা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে হোক, জলবায়ু হোক, অথবা বৈশ্বিক নিরাপত্তা এবং বৈশ্বিক উষ্ণতার ব্যাপারে হোক, যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে আগামী প্রেসিডেন্ট
কিভাবে দৃঢ়তার সাথে মোকাবেলা করবে বা তাদের এজেন্ডাগুলো কি রয়েছে সেই বিষয়টি হলো আলোচনা রাখবো। আলোচনায় প্রথমেই আমরা আনবো ডক্টর নুরুন নবী। ডক্টর নুরুন নবী, আপনি শুনছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার নামই অনেক বড় পরিচয়, আমরা আপনাকে এক নামেই সবাই চিনি। এর বাইরেও আপনি বাংলাদেশের রাজনীতি এবং আমেরিকার রাজনীতিও সরাসরি যুক্ত, অথবা আপনি সাময়িকভাবে খোঁজ খবর রাখেন এবং অংশগ্রহণ করে থাকেন। আপনার অবস্থান থেকে যদি আমি একটু জানতে চাই, প্রেসিডেন্ট ইলেকশন, আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন সম্পর্কে আমাকে একটু বলেন, এবং বর্তমানে যে নির্বাচনী প্রচারণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে, এই পর্যায়ে কি পর্যায়ে রয়েছে, কেমন হচ্ছে, একটু যদি আমাকে সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানান। আপনি কি 3 মিনিট দেব আমি আপনাকে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ হলো এই নির্বাচনে যে জিতবে তার একটা লং টার্ম এফেক্ট পড়বে। ইন আদার ওয়ার্ডস, আমেরিকা কোন পথে যাবে সেটা ডিটারমিন করবে এই নির্বাচন। বাইডেন জিতলে আমেরিকার ভবিষ্যৎ একদিকে যাবে, ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে দেয়ার উইল বি কনসিকুয়েন্সিয়াল এফেক্ট। তো আর মাত্র 8 দিন বাকি আছে নির্বাচনের প্রচারণা তুঙ্গে, দুই পক্ষই প্রচার চালাচ্ছেন। তো আজ পর্যন্ত যে সমস্ত পোলিং রেজাল্ট এসেছে তাতে বাইডেন সব ন্যাশনালি এগিয়ে আছে। এছাড়াও যেগুলোকে আমরা সুইং স্টেট বলি, সেখানে 3-4টার জায়গায় 7-8টাতে সে এগিয়ে আছে। কিন্তু ডেমোক্রেটিকরা এটাকে শিওর সাকসেস বলে নিচ্ছে না, এই জন্য যে আমরা জানি 2016-এ কি হয়েছিল। হিলারি এরকম এগিয়েছিল কিন্তু সে হেরে গিয়েছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, সে যেহেতু পোলিং রেজাল্টের তার নজরে আছে, সে ডেসপারেট হয়ে শেষ সপ্তাহটা এই নির্বাচনী প্রচারণায় যে এখন যে ব্যস্ত, এবং এক এক দিনে 2-3টা করে র্যালি করছে। আপনি জানেন যে আজকে প্যান্ডেমিক সিচুয়েশন আমেরিকাতে একদিনে 83,000 পিপল পজিটিভ টেস্টে ধরা পড়েছে। আজ পর্যন্ত প্রায় 250,000 পিপল তারা মৃত্যুবরণ করেছে। 8.6 মিলিয়ন পিপল পজিটিভ অল ওভার দি কান্ট্রি। এবং অনেক স্টেটে, প্রায় 33 স্টেটে এখন ভাইরাস বাড়ছে। এর ভিতরেও যে আমরা যেটা জানি, সবাই জানি যে এর ভিতরে কোনো ভ্যাকসিন, এর এগেইনস্টে কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট নেই। এটা স্প্রেড, মানে ভাইরাসটাকে স্প্রেড করার একমাত্র উপায় হলো মাস্ক পরা এবং মেইনটেনিং সোশ্যাল ডিস্টেন্স। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে এটা বিশ্বাস করে না। আজকের যে চরম অবস্থা, ভয়াবহ অবস্থা, তা সত্ত্বেও সে র্যালি করছে। সেই র্যালিতে তার সাপোর্টাররা কেউ মাস্ক পরে না, এবং এই সমস্ত ঘটনার জন্য তার নিজের যারা হেলথ অ্যাডভাইজার, তারাই তাকে বলছে হি ইজ এ সুপার স্প্রেডার। সে কিছুদিন 2 সপ্তাহ আগে হাইকোর্টের নতুন চিফ জাস্টিসকে নমিনেশন অ্যানাউন্সমেন্ট করার জন্য হোয়াইট হাউসে রোজ গার্ডেনে যে অনুষ্ঠান করেছিল, সেখানে ডেমোক্রেটিক পার্টি, ইউএস গভর্নমেন্টের টপ লিডারশিপের অনেকেই তার মিটিং এর পরে তারা আক্রান্ত হয়েছিল। আজকেও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের 4-5 জন সহকারী তারা আক্রান্ত হয়েছে। তো এই সমস্ত কারণে মানে জাতি দুই দিকে বিভক্ত। একটা হলো ডোনাল্ড ট্রাম্পের, আমি সিম্পল ওয়ার্ড বলি, পাগলামি। অন্যদিকে বাইডেনের দায়িত্বশীলতার মাধ্যমে তার ক্যাম্পেইন করা। রেজাল্ট কি হবে সেটা তো আমরা 3 দিন নভেম্বরের 3 তারিখে জানতে পারবো। কিন্তু এখন যে আলামত গুলা পাচ্ছি, এখন যে সিমটম পাচ্ছি, তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বহীনতা, এবং হি ডাজন্ট কেয়ার। এই যে মানুষ মারা যাচ্ছে, এর জন্য কোনো প্রতিরোধ বা কোনো ব্যবস্থা তো নেই। আরো উশৃঙ্খল ভাবে সারা দেশে এটা ছড়াচ্ছে। তার ফলোয়ার্সরা, যেহেতু প্রেসিডেন্ট মাস্ককে ব্যবহার করে না, আপনি নিশ্চয়ই জানেন যে ফার্স্ট ডিবেটে সে বাইডেনকে মকিং করেছিল যে কেন মাস্ক পরে। তো এই সমস্ত ঘটনা নিয়েই আমরা খুব শঙ্কিত যে কি রেজাল্ট হবে। বাইডেন যদি নির্বাচিত হয় তাহলে আমরা স্বস্তি পাবো, বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হবে। আর যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়, কি হবে আমি জানি না। যেহেতু আজকের অনুষ্ঠানের
শ্রোতারা ম্যাক্সিমাম বাংলাদেশি আমেরিকান এন্ড আদার্স বেঙ্গলি স্পিকিং জি আমেরিকানস, আমার মনে হয় যে আজকের অনুষ্ঠানে আপনার প্রশ্নের জবাবে আমরা এই বাংলাদেশি আমেরিকান বা ইমিগ্রেন্টদের কি হবে সেটা নিয়ে সেই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ নবীবা, আপনার কাছে আবার ফিরে আসবো আসলে, বা আসার পরে যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো সেটার হচ্ছে প্রশ্নটা রেখেই যায় আসলে বাইডেন যদি নির্বাচিত হয় কি ধরনের সুবিধা আসলে আমরা পেতে পারি, বা স্বাভাবিকভাবে আমেরিকা কি ধরনের সুবিধা পাবে এবং কি বিশ্ব সহ কি ধরনের মানে সুফল পেতে পারে, এই বিষয়টা আপনার কাছে জানার আগ্রহ থাকবে। আমি একটু এই মুহূর্তে কথা বলবো ইরফান ইমরান আনসারি, আপনি শুনছেন? ইমরান আনসারি, হ্যালো। আনমিউট করতে হবে। আমি 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 শুনতে পাচ্ছি, জি আমি আনমিউটেড ছিলাম তো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনার কাছে সরাসরি একটা জিনিস জানা চাই, আপনি নিশ্চয়ই প্রেসিডেন্ট ইলেকশনে যে ডিবেটটা হয় সেটাকে লক্ষ্য করেছেন, বিশ্বজুড়ে সবাই এই ডিবেটটাকে বহু বছর ধরে উপভোগ করে আসে, এবং বাংলাদেশে বলা যায় যে টেলিভিশনে যে ডিবেটটা হয় সেটা আসলে আমেরিকার এই যে গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে একটি অন্যতম উপাদান। এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন আসলে ডিবেটটা কেমন, কি কি বিষয়গুলো প্রাধান্য পেয়েছে, আপনি যদি একটু আমাদেরকে বলতেন। জি ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের জার্নালিজমের একটি বড় উদ্দেশ্য হলো টু এডুকেট দ্য পিপল। তো এই এডুকেশনের জন্য এবং আমরা যারা বাংলা ভাষাভাষী ডেমোক্রেটাইজেশন প্রসেসটা কিভাবে হয় এটা জানার জন্য ডিবেটটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটি অংশ। এর মধ্য দিয়ে কিন্তু দুজন প্রার্থী তার ভোটারদের সামনে হাজির হয়। আমরা যেটাকে বলি রুশুর সোশ্যাল কন্ট্রাক্ট, যে সামাজিক চুক্তি। একজন প্রার্থী তার ভোটারদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয় যে আমি নির্বাচিত হলে আপনাদেরকে এই এই কাজগুলো করব। তো আপনি 1960 সাল থেকেই এই ডিবেটের এই প্রচলনটি শুরু হয়, টেলিভিশন ডিবেটটি, এবং মানুষ খুব অধীর আগ্রহে বসে থাকেন যে তাদের প্রার্থীদেরকে জাজ করবেন, তাদের প্রেজেন্টেশন, তাদের এক্সপ্রেশন, তাদের পরিকল্পনা তাদের নিজ মুখে শোনা। তো শেষ যেই ডিবেটটি হলো সেই ডিবেটে যেই বিষয়গুলো খুব গুরুত্ব পেয়েছে তার প্রধানতম হচ্ছে করোনা ভাইরাস, কোভিড-19 ইস্যু। দ্বিতীয় যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে গুরুত্ব পেয়েছে এই ডিবেটের মধ্যে সেটি হচ্ছে আপনার ফরেন পলিসি টুয়ার্ডস চায়না এন্ড নর্থ কোরিয়া। এন্ড তৃতীয় যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে গুরুত্ব পেয়েছে যে ইলেকশনে বাহিরের রাষ্ট্রগুলোর যে হস্তক্ষেপ, বিশেষ করে 2016 সালে থেকে আমরা শুনে আসছি যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়ায় রাশিয়ার একটি হস্তক্ষেপ। কিন্তু এই নির্বাচনে যেটি যোগ হয়েছে যে চায়না এবং ইরান এই নির্বাচনের বিভিন্ন ডাটা তারা সংগ্রহ করতে পেরেছে। আশঙ্কা করা হচ্ছে এবং নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে এই বিষয়ে যে নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। এই চারটি বিষয় আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্ব পেয়েছে। আমি যদি একটা বিশ্লেষণের দিক দিয়ে যাই, যে কোভিড-19 এর ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করা হয়েছিল দুই প্রার্থীকে, যদি আপনি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে কোভিড-19 মোকাবিলায় আপনি কি করবেন। সেক্ষেত্রে আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সে বলেছে আমি সবকিছু করেছি, কিন্তু সুনির্দিষ্ট কোনো ধরনের তিনি প্রজেক্ট পরিকল্পনা কিন্তু উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। এবং সেক্ষেত্রে জো বাইডেনকে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি তিনি স্পষ্টভাবে বলেছেন যে আপনারা সবাই মাস্ক পরুন এবং স্বাস্থ্য বিধিমালা আপনারা মেনে চলুন। এবং তিনি যেটি বলতে চেয়েছেন, তিনি একটা মডেল রাষ্ট্র, মডেল স্টেট হিসেবে নিউ ইয়র্ক সিটিকে দেখিয়েছেন যে নিউ ইয়র্ক সিটি লকডাউনের মাধ্যমে কিভাবে একটি এপিসেন্টার থেকে নিউ ইয়র্ককে মোটামুটি একটি শূন্যতার কোটায় কিন্তু নিয়ে আসছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটি পলিসি আমরা বারবার দেখছি, তিনি লকডাউনের কোনো পক্ষে তার কোনো অবস্থান নেই। কিন্তু আমরা সেক্ষেত্রে দেখেছি যে এই ভ্যাকসিন না আসা সত্ত্বেও কিভাবে প্রিকশন এই ভাইরাসটিকে মোকাবেলা করা যায় এটির ক্ষেত্রে কিন্তু জো বাইডেন বেশি গুরুত্ব দিয়েছেন। জো বাইডেন আরেকটি যে বিষয়টি তার ডিবেটের মধ্যে তুলে এনেছেন যে তিনি নির্বাচিত হয়ে নির্বাচনে যে হস্তক্ষেপ বিদেশিরা, বিশেষ করে রাশিয়া, চীন এবং ইরান, সেক্ষেত্রে তিনি হাতে তাদেরকে দমন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তিনি মনে করেন এটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সভারেন্টির জন্য একটি বড় হুমকি, কিন্তু তিনি ব্যবস্থা নেবেন। উত্তর কোরিয়ার প্রশ্নে আপনারা জানেন যে উত্তর কোরিয়ার সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনবার বৈঠক করেছেন, যেটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট। সেই বিষয়ে ট্রাম্প সদুত্তর কোনো দিতে পারেননি, কিন্তু সেক্ষেত্রে একটি সুস্পষ্ট ঘোষণা কিন্তু আমরা বাইডেনের কাছ থেকে পেয়েছি। তিনি বলেছেন উত্তর কোরিয়াকে আমাদের আলোচনার টেবিলে বসতে হলে তাদেরকে ডিনিউক্লিয়ারাইজেশন প্রসেসের মধ্যে আসতে হবে, তাকে নিউক্লিয়ার প্রযুক্তি বন্ধ করে আমাদের সাথে আলোচনায় আসতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রের হুমকি হবে। তো সার্বিক বিষয়ে আমি যে বিষয়টি
বুঝছি বা এই ইলেকশন মেইন ইস্যু হয়ে দাঁড়াচ্ছে কোভিড-19 এবং দ্বিতীয় যে বিষয়টি হয়ে দাঁড়াচ্ছে সেটি হলো সুপ্রিম কোর্টের একটি নিয়োগ আছে, কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে তড়িঘড়ি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন বিচারক মারা যাবার কারণে তড়িঘড়ি করে একজনকে নিয়োগ দিতে যাচ্ছেন। এই সুপ্রিম আইনের কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কিছু নির্ভর করে, কারণ যখন প্রেসিডেন্ট অর্ডার নিয়ে কোনো কিছু নিয়ে এগিয়ে যেতে চান তখন সুপ্রিম কোর্ট কিন্তু ফাইনালি জনগণের পক্ষে বা কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে কিন্তু আপহোল্ড করে এই সুপ্রিম কোর্ট। তো ডোনাল্ড ট্রাম্প চাইছেন তার পক্ষের একজন বা এগ্রেসিভ বা এন্টি ইমিগ্রান্ট একজনকে সেখানে বসাবার জন্য। তো এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু জনগণ তাদের সিদ্ধান্ত নিচ্ছেন কাকে ভোট দিবেন। অলরেডি কিন্তু 65% মানুষ আগাম ভোট দিবেন বলে আমরা বিভিন্ন জরিপে কিন্তু আমি এখন এই মুহূর্তে এই আলোচনাটা এখানে রাখতে চাই। ধন্যবাদ। আমি আসলে আগাম জরিপের বিষয়টা আসবো একটু। আমরা শাহাব আহমেদ সুমিন ভাইকে পেয়ে গেছি। সুমিন ভাই, আপনি যুক্ত হয়েছেন, আপনাকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম, শুনছেন আপনি আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা আলোচনা আপনাকে আনবো, তার আগে আমরা একটু ডক্টর দেলোয়ার হোসেনকে নিয়ে আসছি আলোচনা। ডক্টর দেলোয়ার হোসেন শুনছেন? ডক্টর দেলোয়ার শুনছেন? জি, আপনি শুনছেন। দেলোয়ার ভাই, আপনার কাছে যে প্রশ্নটা সেটাই মোটামুটি আপনিও নিশ্চয়ই প্রেসিডেন্ট ইলেকশনের ডিবেটটা দেখেছেন। আপনার কাছে একজন ডিজিটাল সাংবাদিকতার অধ্যাপক হিসেবে জানার চিন্তা করব যে এই নির্বাচন প্রচারণায় বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, এই প্রচারণায় ওনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছে এই ডিজিটাল গণমাধ্যমকে ব্যবহার করতে? বিশেষ করে আমি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তো সবসময় ফেক নিউজ করে বলে সবসময়। এটা ওনার এক ধরনের বলা যায় যে প্রাতিষ্ঠানিক কোনো গণমাধ্যমের উপর কোনো ভরসা নাই। এটা আপনি কিভাবে দেখছেন? আর পাশাপাশি আপনিও নিজে ডিবেটটাকে লক্ষ্য করেছেন, ওটা কিভাবে ওটা সেটাকে যদি কিছু যুক্ত করতে চান আপনি। আপনাকে ধন্যবাদ প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আজকের অনুষ্ঠানটি করার জন্য। আজকের এই অনুষ্ঠানটি ইউরোপের এনটিভি করার মাধ্যমে প্রমাণিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, সারা বিশ্বের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি এই জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভি ইউরোপকে আবারও ধন্যবাদ জানাই। তো প্রথমে আমি যে জিনিসটি বলবো সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বা রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে, আমরা বাংলাদেশে যারা বড় হয়েছি আমাদের নির্বাচনের সময় ছোটবেলায় বিভিন্ন সময় আমার মনে আছে যে নির্বাচন মানে হচ্ছে একটি উৎসব। জি, সাধারণত শীতকালে নির্বাচন হতো এবং শীতকালে আমরা ওইটা উৎসবের মতো ছিল, একটা পড়ালেখা শেষ করে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, তারপর স্লোগান দেয়া ইত্যাদি খাওয়া। তো এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার কারণে ব্যাপারটি এরকম ছিল, কারণ হচ্ছে আমাদের হচ্ছে একটা কালেকটিভ সোসাইটি। বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি। এখানে দুর্ভাগ্যজনক ভাবে যে নির্বাচনের দিন অনেকেই নির্বাচনে ভোট দিতে চান না। কারণ হচ্ছে এটি সত্যি ঘটনা যে অনেক মানুষ 4-5 ঘন্টা সময় নষ্ট করে, তাদের হচ্ছে যে অনেকে হচ্ছে যে 4-5 ঘন্টা টাকা পাওয়ার কথা ছিল সেটি তারা মিস করতে চান না, এবং নির্বাচনে ভোট দিয়ে অনেকে ভাবেন যে কি হবে। আমি অনেকের সাথে কথা বলেছি, আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছি যারা হচ্ছে যে তুলনামূলকভাবে সচেতন, যে তারা নির্বাচনে কেন ভোট দিতে যান না। তখন তারা বলেছে যে নির্বাচনে ভোট দিয়ে সেম, অর্থাৎ কোনো পরিবর্তন তো হয় না। কারণ হচ্ছে যে রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি যারা ক্ষমতায় আসে, আমি 12 বছর ধরে আমেরিকায় আছি, 12 বছর দেখেছি যে গ্রাসরুট লেভেলে খুব একটা চেঞ্জ হয় না বড় কোনো ডিসিশন না নিলে। যেমন হচ্ছে যে আমরা ওবামা কেয়ারের কথা যদি বলি বা ইমিগ্রেশন, এরকম বড় বড় ডিসিশন ছাড়া, যেমন দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়া বা এসব ক্ষেত্রে কোনো একটা পরিবর্তন হয় না, যার জন্য সাধারণ মানুষ এটা বোঝে না। তো সাধারণ মানুষের কাছে তাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে প্রার্থীদের, সেটা তুলে ধরার জন্য গণমাধ্যম একটা শক্তিশালী ভূমিকা পালন করে। এবং আমি গণমাধ্যমের একজন ছাত্র হিসেবে যেটা জানি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে 1960 সালে যে নির্বাচনী ডিবেটটি, প্রেসিডেন্সিয়াল ডিবেটটি টিভিতে প্রচারিত হয়েছিল, সেটাকে বলা, এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনকে বলা হয় টেলিভিশন প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন। কারণ টেলিভিশন তখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং রেডিও পালন করেছে। এখন আমরা দেখি যে নিউ মিডিয়া, অর্থাৎ হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে মানুষ ইনফরমেশন জানতে পারে। আপনি যে জিনিসটা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন যে ফেক নিউজ, আসলে অত্যন্ত দুঃখজনক যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর জন্য গণতন্ত্রের একটি মডেল।
কিন্তু এইবারের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না ইত্যাদি যে বিতর্কগুলো সামনে নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে যে নানান ভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা, যেমন হচ্ছে যে আপনার নির্বাচনে তারা ধরে নিয়েছে যে সুপ্রিম কোর্টে সেই নির্বাচনী রায়গুলো যাবে 2000 সালে, যেমন আল গোর এবং হচ্ছে যে জর্জ বুশ নির্বাচনের ফ্লোরিডায় যে ঘটনাটি ঘটেছিল, তো সেখানে আপনার জাজকে নিয়োগ দিয়ে প্রভাবিত করা, বিচার বিভাগের মাধ্যমে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে কল্পনা করা যায় না এবং সারা বিশ্ব কাছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটি উদাহরণ হতে পারে এবং উদাহরণ, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা জানি যে বিভিন্ন দেশে যায় এবং তারা বলে যে গণতন্ত্রের জন্য প্রমোট করে, বিভিন্ন প্রোগ্রাম আছে ইত্যাদি আমরা দেখি, কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র একটি খারাপ নজির সৃষ্টি করছে সারা বিশ্বের কাছে, যার জন্য যে জিনিসটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিবিলিটি যেটা, অর্থাৎ লিডারশিপ ক্রাইসিস একটা দেখা দিবে সারা বিশ্বের কাছে। কারণ হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে যারা হচ্ছে যে মোরল গ্রামের, তারা যদি একটা আদর্শ চরিত্রের না হয়, তারা যদি একটা দৃষ্টান্ত সৃষ্টি না করতে পারে, তার জাজমেন্ট নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন তোলে। ঠিক তেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশ্নটি সারা বিশ্বের কাছে এখন আছে, কারণ মানুষ হাসাহাসি করে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেতৃত্বের কারণে। তো আপনি যে ডিবেটির কথা বলেছেন, যে ডিবেটটি আমরা দেখেছি যে প্রথম ডিবেটের চেয়ে দ্বিতীয় ডিবেটটি অনেক ভালো হয়েছে এবং তাদেরকে যে মাইক অফ করে দেওয়ার কথা বলা হয়েছিল, যার জন্য তারা অনেক সচেতন ছিলেন এবং হচ্ছে যে এই কারণে বিষয়গুলো উঠে এসছে, যেমন হচ্ছে যে কোভিড-19 মোকাবেলা কি হবে, তারপর হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স। তো এই নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হচ্ছে যে কোভিড-19 এবং হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। কারণ হচ্ছে যে এখানে আমরা জানি যে 2,25,000 মানুষ মারা গেছে, আজকে আপনার হচ্ছে 80,000-এর বেশি লোক আপনার এফেক্টেড হয়েছে করোনা ভাইরাসের। তো এটা প্রত্যেক দিনই বাড়ছে এবং হোয়াইট হাউসের যে চিফ অফ স্টাফ, তিনি কালকে সিএনএন এর আপনার হচ্ছে যে স্টেট অফ দ্য ইউনিয়নে বলেছেন যে হচ্ছে যে উই ক্যানট কন্ট্রোল কোভিড-19। তো মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে একটি উন্নত মডেল, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। হ্যাঁ, সারা পৃথিবীতে। ধন্যবাদ ডক্টর দেলোয়ার, আমি আপনার কাছে আবারও ফিরবো, আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমরা বিরতি যাওয়ার আগে একটু আমরা শাহবাব আহমেদকে শুনতে চাই। শাহবাব আহমেদ শুনছেন? জি, আমরা জানি যে খুব একটা ঝটিকা সফর করেছে কমলা হ্যারিস, যে কিনা ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়ছেন মিশিগানে, যেখানে আপনি থাকছেন, এবং আগামী কালকে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প ওখানে আসবেন। এবং কমলা হ্যারিস যেটা বলার চেষ্টা করেছেন ওখানে সংক্ষিপ্তভাবে, যেমন জনস্বাস্থ্যের কথা বলা হচ্ছে, অর্থনীতি, বর্ণবাদ এবং ন্যায় বিচারকে গুরুত্ব দিয়েছেন, এগুলোকে বিবেচনা করে আসলে বলছেন যে তাদেরকে ভোট দেওয়ার জন্য, এবং ডোনাল্ড ট্রাম্প যাবে, কিছু বলবে। কিন্তু আমরা ভালো জানি যে ব্যাটেল গ্রাউন্ড বলে যেগুলো বলে, দোদুল্যমান স্টেট বলে যেগুলোকে আমরা জানছি, এই বিষয়ে আপনার অবজারভেশন কি? এখানে আসলে গতবার কোনটি ভালো করতে পারেনি, কোনটি না কারোর কারণে ডোনাল্ড ট্রাম্প এসেছে, এইবার তো দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে বাইডেনের পক্ষে এগুলো যেতে পারে। আপনার অবজারভেশনটা যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে আমাকে জয়েন করার জন্য। আমি যেটা অবজার্ভ করতেছি যেটা হচ্ছে যে মিশিগান ওয়ান অফ দ্য ব্যাটলগ্রাউন্ড স্টেট, আর এখানে প্রত্যেক সপ্তাহে ইদার ভাইস প্রেসিডেন্ট অথবা বাইডেন অথবা পেন্স অথবা ডোনাল্ড ট্রাম্প অথবা কমলা হ্যারিস আসতেছেন, কারণ এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট স্টেট, ব্যাটলগ্রাউন্ড স্টেট। তো যেটা আমি দেখতেছি যে মিশিগান সবসময় ডেমোক্রেটিক প্রেসিডেন্টকে সবসময় ভোট দিয়ে পাস করায়, কিন্তু 2006 যেটা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প 10,000 ভোটে হিলারি ক্লিন্টনকে হারিয়েছেন, যার কারণ হচ্ছে যেটা হিলারি ক্লিন্টনকে অনেকেই হয়তো পছন্দ করে না বা বিভিন্ন কারণে ওনার আছে, কিন্তু সিটি অফ ডিট্রয়েটের কথা বলতেছি আমি, যেটা সিটি অফ ডিট্রয়েটে 2016-এ 45,000 people voted less than the previous election, and Donald Trump only won by 10,000 votes. So এইবার যেটা হচ্ছে যে আমি দেখতেছি যে সিটি অফ ডিট্রয়েট এবং সাবারবিয়ান ডিট্রয়েট এরিয়াতে বাইডেনের ফলোয়াররা, যারা বাইডেনের সাপোর্টার যারা আছেন, ওনারা 60% আপ পোলের মধ্যে, কিন্তু আপনি যদি নর্থে যান, নর্থের মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার 60% আপ ওনার সাপোর্টারদের মধ্যে, বুঝছেন। কিন্তু আমার মনে হয় যদি আপনি ওভারঅল করেন তাইলে দুইটাই কিন্তু ভেরি কম্পিটিটিভ, কিন্তু পোলের মধ্যে উনি আবার 10% এগিয়ে আছেন বাইডেন, এখানে যেটা 2016-এ হয়েছিল। তো ওইটা আমি আশা করব যে ওনারা যদি ইগনাইট দেয়ার সাপোর্টার্স, আগের বক্তারা বলেছেন যে এখানে ভোটাররা ভোট দিতে চান না, আমাদের আফ্রিকান আমেরিকান কমিউনিটি ইনক্লুডিং দ্য ইমিগ্রেন্ট কমিউনিটি,
they don't want to vote. So ওনারা যদি ইগনাইট করতে পারেন আমার মনে হয় যে বাইডেন এগিয়ে থাকবেন এবং আশা করি আমাদের একটা ভালো ফল হবে। হলো প্রিয় দর্শক, কথা বলছি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। অনেকগুলো বিষয় এর মধ্যে এসছে, আমরা আলোচনা আনবো, আলোচনা থাকবেন। আলোচনা যুক্ত হতে আপনারাও স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যুক্ত হতে পারেন। ছোট্ট একটা বিরতিতে আসবো, বিরতির পরে আমরা আলোচনা করব আসলে বৈশ্বিকভাবে এই নির্বাচনটা কতটা জরুরি। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম এনটিভি ইউরোপ স্টুডিওতে। সময়ের সাথে অনুষ্ঠানে কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে, এবং সেই বিষয়টা কথা বলতে আমার সাথে যুক্ত রয়েছেন চারজন অতিথি। বিরতির আগে আমরা আশা করছিলাম, আলোচনায় নিয়েছিলাম যে নির্বাচনে প্রচারণা কেমন চলছে। এই বিষয়টাকে এবার একটু আমরা জানার চেষ্টা করব। আসলে পুরো বিশ্বের যা কিনা গণতন্ত্রের যারা তালিম দেন তারা হচ্ছে ইউএসএ, এবং তাদের এখানে এই মুহূর্তে নির্বাচন বা নির্বাচন পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেই বিষয়টি আলোচনা করছিলাম। বিশেষ করে এই কারণে কিছু কিছু মানে কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের কারণে নির্বাচনে একটু দাঙ্গা বা প্রাণহানিরও আশঙ্কা দেখা দিতে পারে নির্বাচন পরবর্তীতে, এটা একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এর বাইরে আরও বিষয় যুক্ত আছে। ডোনাল্ড ট্রাম্প যেমন বিশ্বাস করে এই মুহূর্তে বিশ্বে তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন, অন্যদিকে বাইডেন মনে করেন রাশিয়া। এই বিষয়গুলো কেন, এই বিষয়টা আলোচনা করবে। এছাড়া ইমিগ্রেন্টদের নিয়ে কিছু বিষয় রয়েছে। ইমিগ্রেন্টদেরকে মোটেই প্রশ্রয় দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প, বা তার আমলেই অনেক ইমিগ্রেন্টও কিন্তু এসেছে আমেরিকাতে। সেই বিষয়গুলো আলোচনা করবো। আলোচনায় প্রথমে নিয়ে আসবো ডক্টর নবীকে। ডক্টর নবী শুনছেন? শুনছি। ডক্টর নবী, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম বা আগের আলোচনায়। এই মুহূর্তে বৈশ্বিক অবস্থান থেকে আমেরিকার নির্বাচনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বিশ্বের প্রেক্ষাপটে আপনি কি মনে করেন? আর ইমিগ্রেন্ট, যেহেতু আমরা বাংলাদেশি যারা ইমিগ্রেন্ট আছে তাদের অবস্থানটা আসলে কি এই মুহূর্তে এই নির্বাচনে? আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করার মতো অনেক বাঙালিরাও এখন খুব উৎসাহী, সেটা কেন হচ্ছে? আমি আপনার শেষ প্রশ্নকে আগে জবাব দিচ্ছি যে বাংলাদেশে আমেরিকানরা এখন এই ইলেকশনে খুবই সক্রিয়, এবং ট্রেডিশনালি বাংলাদেশে আমেরিকানরা ডেমোক্রেটের সাপোর্টার। কিন্তু এবার বিশেষ বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় কিছু কিছু গ্রুপ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে। আমি আগে উল্লেখ করেছি যে ডোনাল্ড ট্রাম্পের যে ইমিগ্রেশন পলিসি, এটা এন্টি ইমিগ্রেন্ট পলিসি। 4 বছরে আমরা শুধু তার কথায় না কাজেও দেখেছি। তো সে যখন স্লোগান দিচ্ছে যে মেক আমেরিকা গ্রেট এগেইন, এর সিম্পল অর্থ হলো তার সাপোর্টারদের কাছে যে আমেরিকা ইজ অনলি ফর হোয়াইট আমেরিকা, এখানে ব্রাউন, ব্ল্যাক অর ইমিগ্রেন্টদের কোনো স্থান নেই। তো ডোনাল্ড ট্রাম্প যদি আবার নির্বাচিত হয় তাহলে এখানে ইমিগ্রেন্টরা, সে বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, বা যে দেশে হিসপ্যানিক হোক, সবার দুঃখের কারণ হবে, কারণ অলরেডি 4 বছরে সে এন্টি ইমিগ্রেন্ট পলিসি নিয়েছে। ঠিক আছে, বাংলাদেশে আমেরিকান ভাই বোনদের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা শর্ট টার্ম কোন গেইনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করবেন না, কারণ তার পলিসি হলো এন্টি ইমিগ্রেন্ট। এবং সে যদি আবার নির্বাচিত হয় তাহলে আমরা যারা ইমিগ্রেন্ট আছি আমাদের অধিকার ক্ষুণ্ণ হবে, আমাদের ছেলেমেয়েরা এদেশের সেকেন্ড ক্লাস নাগরিক হবে, আমাদের নাতি নাতনিরা থার্ড ক্লাস সিটিজেন হবে। এবং ডোনাল্ড ট্রাম্প যদি আবার নির্বাচিত হয়, সে 4 বছরের যে ক্ষতি করবে সেটাকে ওভারকাম করা বা ফিক্স করার জন্য 40 বছর লেগে যাবে। তো কাজেই যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো নিজের স্বার্থটা দেখুন। এখানে কাশ্মীর ইস্যুতে বলুন, আসলে কেন সাপোর্ট গুলো করবে সেই বিষয়গুলো যদি বলেন। জি, আপনি আসলে সরাসরি এভাবে সাপোর্টের কথা না বলে কি দিকগুলো আছে আসলে ভালো করার ক্ষেত্রে, কাকে সাপোর্ট না করে, যদি ওই বিষয়গুলো যদি অ্যাড্রেস করেন। আমি সেই কথাটাই স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের পজিশন হল অ্যান্টি ইমিগ্রেন্ট। আমরা ইমিগ্রেন্ট, আমাদের বুঝতে পেরেছি। আমাদের কি ধরনের স্বার্থ, আমাদের স্বার্থে কি করা উচিত সেটা আমাদের সবাইকে সেই সিদ্ধান্তটা, মানে আমাদের কি কি স্বার্থ সংরক্ষিত হতে পারে। যেমন ধরেন যে সমস্ত ফ্যামিলি ইমিগ্রেশনের জন্য যাদের আসার কথা
তাদের প্রতি এটা কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, আচ্ছা। ফরেন স্টুডেন্ট এলাও করা হচ্ছে না। তারপরে হেলথ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যে ওবামা কেয়ার বাতিল করতে যাচ্ছে, এর ফলে 135 মিলিয়ন পিপল ইন্স্যুরেন্স হারাবে, তা আমরা তার মধ্যে আছি। কাজেই তাহলে ইমিগ্রেন্টদের হেলথ ইস্যুতে সাফার করতে হবে, ফ্যামিলিতে জয়েন করার ব্যাপারে বাধা সৃষ্টি হবে, এবং অলরেডি এই ইয়েতে যে ফ্যামিলি সেপারেশনের ব্যাপারটা, যে সমস্ত ইমিগ্রেন্ট তারা এসেছিল ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে প্যারেন্টস এর কাছ থেকে সেপারেট করে তাদের মানবতার জীবন যাপন করা হচ্ছে। 500 শিশুদের তাদের প্যারেন্টস এর কোনো খোঁজ নেই। তো বিভিন্ন কারণে ওভারঅল আমি আগেই বলেছি, স্পষ্ট ভাষায় বলেছি যে মেক আমেরিকা গ্রেট এগেইন এর অর্থই হলো তার সাপোর্টারের কাছে যে আমেরিকা ইজ অনলি ফর হোয়াইট আমেরিকা। তাহলে আমাদের স্থান কোথায়? ইমিগ্রেন্ট আমাদের কি হবে? ধন্যবাদ ডক্টর নবী। ডক্টর, আমি আবারও ফিরে আসবো। আমি যেটা বুঝলাম যেটা হচ্ছে জাতীয়তাবাদের একটা কথা বলা হচ্ছে, এবং সেটা বিশেষ করে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের দিকেই উনি ইঙ্গিত করছেন। আমি বুঝতে পেরেছি যেটা কিনা আমরা আমেরিকাকে স্বপ্ন দেখি একটা বহুজাতিক রাষ্ট্র হিসেবে, সেইটার মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে এবং অনেকের অধিকার এখানে ভুলুণ্ঠিত হতে পারে, এটা বিষয়টাকে আপনি ইঙ্গিত করছেন। আমি সেটা আমরা 5 বছরে দেখেছি। এটা আমরা মানে তার কথা বলতে, তার যে অ্যাক্টিভিটি, অ্যাকশনস, সেইটার বেসে উই ক্যান কনক্লুড দ্যাট। ধন্যবাদ। আমি একটু ইমরান আনসারী আপনার কাছে আসবো, আমার শুনছেন? জি, শুনছিলাম। আমি আপনার কাছে আসবো, তার আগে আমার একটা দর্শক নিয়েছে, তাকে নিয়ে আসছি। অনেকক্ষণ ধরে আসলে দর্শক ছিল, আমি নিতে পারিনি। সালাম দর্শক, শুনছেন? আসসালামু আলাইকুম, খালেদ ভাই, শেখ তাহের বলছিলাম। জি তাহের ভাই বলুন, আপনার মতামত দিন। আপনার প্যানেলকে ধন্যবাদ, সালাম। জি, আমি জনাব ট্রাম্পের ব্যাপারে বলতে চাই, আমি বাংলাদেশি আমেরিকানদেরকে অনুরোধ করতে চাই ডেমোক্র্যাটকে, জো বাইডেনকে ভোট দেওয়ার জন্য। আচ্ছা। কারণ ট্রাম্প সে তার নিজেরটা ছাড়া আর কিছুই বুঝে না। দেখেন, এই যে একটা করোনা ভাইরাসের একটা নাটক করলো, তার যদি করোনা ভাইরাস হয়ে থাকে 3 দিনের ভিতরে ভালো হয়ে বের হয়ে আসলো, কোয়ারেন্টাইনে, ঠিক আছে ভালো হয়ে গেছে বুঝলাম, কোয়ারেন্টাইনে তো থাকবে 14 দিন, তাও থাকে নেই, পরের দিনে র্যালি করা আরম্ভ করছে। তো এই ভদ্রলোককে ভোট দিয়ে আমরা মরতে যাব কেন? এই একটা পাগল, বুঝছেন? ধন্যবাদ দর্শক, আপনার মতামত পেয়ে গেছি। আমরা পরবর্তী কলে যাবো। সালাম, শুনছেন? আমরা আশা করি ফিরে আসবেন। আমরা একটু ইমরান আনসারী, আপনি শুনছেন? হ্যাঁ জি, শুনছিলাম। ইমরান আনসারী ভাই, আপনার কাছে একটু, আপনি তো অবজার্ভ করছেন, আপনি বা বিশ্বের রাজনীতিটাও আপনি খেয়াল করেছেন, আপনার আগের আলোচনা আপনি ইরানের কথা এবং চীনের কথা নিয়ে এসেছেন। আসলে বিশ্বের রাজনীতিক ক্ষেত্রে এইবারে নির্বাচনটা আসলে কেন ভিন্ন, আপনি একটু আমাকে বলতে পারেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে প্রথমেই বলেছি, আমেরিকার যেহেতু নিউ ওয়ার্ল্ড অর্ডারটা আমেরিকান নেতৃত্বেই চলে, এটা 1993 সালের পর মানে একতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল, যেটি এখন রাশিয়ার উত্থানের মধ্য দিয়ে, যে ভ্লাদিমির পুতিনের উত্থানের মধ্য দিয়ে এটি দ্বিমেরুতান্ত্রিক পৃথিবীর দিকে যাচ্ছে। সেই ব্যবস্থায় এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বিশ্ব ব্যবস্থার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। আমি যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই, আমি একজন দক্ষিণ এশিয়ান, আমরা দক্ষিণ এশিয়া থেকে এসেছি। এই নির্বাচনটি দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আমি মনে করি। আমি এজন্য মনে করি যে আপনারা জানেন যে এই ডোনাল্ড ট্রাম্প যখন 2016 সালে নির্বাচিত হতে চেয়েছিলেন, তিনি অ্যান্টি চায়না নীতিমালা কিন্তু নিয়েছিলেন, যে যুক্তরাষ্ট্রের সাথে চায়নার যে বাণিজ্য ঘাটতি, সেটিকে অনেক বড় একটা বাণিজ্য ঘাটতি ছিল, সেটাকে তিনি কমিয়ে আনবার একটা উদ্যোগ নিয়েছেন। এবং সাথে সাথে যে কাজটি করেছেন, ভারতকে কাজে লাগিয়ে, এবং যে কাজটি অলরেডি শুরু করেছিলেন আপনার জো বাইডেন 2011 সাল থেকে, সেটিকে তিনি আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। তিনি ভারতে গিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী এই আপনার এই দেশে এসেছিলেন এবং সফরগুলো দেখেছেন, এবং ভারতের যে একটি উগ্রবাদী একটি শাসন ব্যবস্থা এখন শুরু হয়েছে মোদির নেতৃত্বে,
আমরা দেখতেছেন কাশ্মীরের মর্যাদা ক্ষুণ্ণ করা, এনআরসি এবং সিএ এর মাধ্যমে প্রায় 18 থেকে 20 লক্ষ মুসলমানদেরকে রাষ্ট্রবিহীন নাগরিক করা, এর সব ক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, তিনি এগুলোর বিরোধিতা করেন নাই। কিন্তু জো বাইডেন ক্ষমতায় যদি আসতে পারেন, সেক্ষেত্রে তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে ভারতকে এগুলোকে অ্যাড্রেস করতে হবে, কাশ্মীরের যে স্বায়ত্তশাসন তা ফিরিয়ে দিতে হবে, এবং সিএ এনআরসির মাধ্যমে যে মানুষদেরকে রাষ্ট্রবিহীন নাগরিক করা হচ্ছে, সেই নাগরিকদেরকে নাগরিক অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু রয়েছে। আরেকটি হচ্ছে 2011 সালের পর থেকে ওবামা প্রশাসন কিন্তু দক্ষিণ এশিয়াকে দেখতে চেয়েছিলেন ভারতের চোখ দিয়ে, এবার কিন্তু সেটি হবে। আপনার জো বাইডেন কিন্তু এটি নিশ্চিত করেছেন যে তিনি ভারতের চোখ দিয়ে আর দক্ষিণ এশিয়াকে দেখতে চান না। তার কারণ হচ্ছে তাদের একটি বড় ধরনের অভিজ্ঞতা হয়েছে। আফগানিস্তান ইস্যু বলেন, দক্ষিণ এশিয়ার প্রায় সব রাষ্ট্রই কিন্তু এখন চায়নার দিকে ঝুঁকে পড়েছে। আপনার নেপাল বলুন, আপনার কিছুটা বাংলাদেশও বলুন, বা পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, যুক্তরাষ্ট্রের যে ভারত কেন্দ্রিক নীতিমালা, এই নীতিমালার কারণে দক্ষিণ এশিয়া থেকে এবং এশিয়া প্যাসিফিক রিজিয়ন থেকে সে কিন্তু তার ডমিনেন্স কিন্তু ধীরে ধীরে কমে আসছে। এই কমানোর থেকে কিন্তু এই উত্তরণ ঘটাবেন কিন্তু এই আপনার জো বাইডেন। আমি যে কথাটি বলি, জো বাইডেন যদি ক্ষমতায় আসেন, বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে একটি পরিবর্তন আসার জন্য তিনি উদ্যোগ নেবেন। এটি হচ্ছে আমার অ্যানালাইসিস। আর দ্বিতীয় অ্যানালাইসিস হচ্ছে যে ইরানের জো বাইডেন যদি আসেন, তাহলে ইরানের সাথে একটা গ্যাপ হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারের, সেই গ্যাপটি কিন্তু জো বাইডেন উদ্যোগ নেবেন যে ওবামা প্রশাসনের নীতিমালা ইরানের সাথে, সেটিকে তিনি গ্রহণ করবার চেষ্টা করবেন। আর যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন, তাহলে ইরানের সাথে কিন্তু আরো শত্রুতা কিন্তু বেড়ে যাবে, সেটা মধ্যপ্রাচ্যের জন্য অস্থিরতা তৈরি করবে। আমাদের নবী ভাই যে বিষয়টা বলেছেন যে রাশিয়ার যে ইনফ্লুয়েন্স, যদি প্রেসিডেন্ট ট্রাম্প আবার নির্বাচিত হন, সেটি কিন্তু যুক্তরাষ্ট্রে বেড়ে যাবে, এবং ইন্টারফিয়ারেন্স কিন্তু আমরা 2016 সালে লক্ষ্য করেছি, এটি আরো প্রকট আকারে কিন্তু ধারণ করবে, নানা মাত্রিক ভাবে এটি কিন্তু আসবে। সাইবার সিকিউরিটি থ্রেটের প্রশ্নে বলেন, ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে বলেন, এবং নানা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন, এবং বৈশ্বব্যাপী যে স্ট্র্যাটেজিক যে চেঞ্জ গুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু রাশিয়া একটা ডমিনেন্স পাওয়ার হিসেবে আবির্ভূত হবে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। কারণ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান ফার্স্ট পলিসি যেটা, যে আমি আগে বাদ তারপরে তোমাকে দেখবো, তাহলে কিন্তু পৃথিবীর অবস্থাটা কিন্তু একটা ইমব্যালেন্স অবস্থার দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যুদ্ধের সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে ভবিষ্যৎ পৃথিবীতে বেড়ে যাবে বলে আমি মনে করি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই 4 বছরে আমরা কোনো যুদ্ধ দেখতে পাইনি, কিন্তু ভবিষ্যতে কিন্তু সেই যাচ্ছে। তো আমার এইটাই। ধন্যবাদ। আমরা আমি কি একটু অ্যাড করতে পারি? বলেন, শুনছি রমি ভাই, বলেন। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমেরিকান নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির সাথে বা বৈদেশিক নীতির সাথে কি অবস্থা হবে। আচ্ছা, বলুন। তা আমার মনে হয় যে আমেরিকার নির্বাচনে যেই প্রেসিডেন্ট হোক না কেন, বিশেষ করে যদি ডোনাল্ড ট্রাম্প হয় এবং যদি বাইডেনই হয়, এর মধ্যে যেই হোক, বাংলাদেশের সাথে সম্পর্কে খুব একটা টানাপোড়েন পড়বে না, এই জন্য যে বাংলাদেশ একটা উদীয়মান অর্থনীতির দেশ, এবং বাংলাদেশ সরকার তারা সন্ত্রাস দূর করতে চাচ্ছে। তো এই দুইটা ইস্যুতে ইনভেস্টমেন্ট, বাংলাদেশে ইনভেস্টমেন্ট এবং সন্ত্রাস দমনের এই ক্ষেত্রে আমেরিকার ওভারঅল একটা ইন্টারেস্ট আছে। কাজেই ইনভেস্টমেন্টের স্বার্থে যেই নির্বাচিত হোক, কোন একটা এফেক্ট হবে বাংলাদেশের নীতিগতভাবে কোনো পরিবর্তন আসবে না। বাইডেন হয়তো আরো বাংলাদেশের জন্য ভালো হবে, কারণ ইমরান আনসারী এক্সপ্লেইন করেছেন। তা আমি মনে করি যারা এই আশঙ্কা করছেন যে ডোনাল্ড ট্রাম্প জিতলে বাংলাদেশের লাভ হবে, এই আশঙ্কাটা ভুল। ধন্যবাদ। আমি পারলে আপনি সময় থাকলে আবারও ফিরে আসবো। আমি ডক্টর দেলোয়ার হোসেন, ডক্টর দেলোয়ার শুনছেন? ডক্টর দেলোয়ার, আপনার কাছে আমার আসলে প্রচারণা নিয়ে যেহেতু এখন চলছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনি শুনছেন আমাকে?
জি জি, আপনি শুনুন। আচ্ছা, আমরা প্রচারণে কিছু আমি আগেও দেখেছিলাম, আপনাকে জানার চেষ্টা করি, আপনি যেহেতু গণমাধ্যমের শিক্ষক, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন উস্কানি এবং নোংরামির একটা প্রচারণা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেমন যেমন বলার চেষ্টা করেছিলাম যে বর্ণবাদ, উগ্র জাতীয়তাবাদ এবং অভিবাসন নীতি নিয়েও একটা আমরা মনোভাব দেখেছি, বিশেষ করে মুসলমানদের মধ্যে এক ধরনের ক্ষোভও তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে। এর বাইরে আমরা দেখেছি যে ভাষাগত বিষয়গুলোও আগে নির্বাচনের প্রচারণ থেকে এখনকার নির্বাচনের প্রচারণ অনেকটা নোংরামির পেয়েছে। এমনকি দেখতে পাই যে নোংরামি পর্যায়ে যার ব্যক্তিগতভাবে কে কার সাথে ভেগে গেল অথবা কার ছেলে কি করলো, এই বিষয়গুলো আমরা আলোচনা আসে। এই বিষয়গুলো দেখা যায় যে আমাদের তৃতীয় বিশ্ব বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশেষ আলোচনা করে থাকি, যেখানে নীতি বা এজেন্ডাগুলো বেশি গুরুত্ব পায় না, ব্যক্তিগত আক্রমণটাই বেশি। এটা আমেরিকান সোসাইটিতে হচ্ছে কেন? আর আরেকটা প্রশ্ন আপনাকে রেখে যায়, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে নির্বাচনটা কোনোভাবে যদি বিতর্কিত হয়ে যায় সেক্ষেত্রে কি দাঙ্গা হাঙ্গামার একটা সৃষ্টি হতে পারে কিনা বা আশঙ্কা থাকে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় যে ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইন নিয়ে আমি একটি গবেষণা করেছিলাম। তো এটাকে ক্যাম্পেইনের ভাষায় একটি কি বলে, এটা হচ্ছে নেগেটিভ অ্যাড। অর্থাৎ এটা কিন্তু শুরুর থেকে, প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের শুরু থেকে আপনার হচ্ছে যে নেতিবাচক যে প্রচারণা, সেই প্রচারণাটি ছিল। কিন্তু এই বছর যে জিনিসটি লক্ষণীয় সেটি হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে তার যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে আপনার যেমন হচ্ছে মানে বাংলাদেশি বা হচ্ছে যে আপনার আমাদের দক্ষিণ এশীয় যে স্টাইল, জি জি, অর্থাৎ নোংরামি যে ভাষা ব্যবহার করা, পার্সোনাল ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা ইত্যাদি, চটকদার ভাষা ব্যবহার করে জনগণের মধ্যে একটা এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন যে এইটা করার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে আপনি যদি প্রেসিডেন্ট ট্রাম্প যে রেটরিক, কমিউনিকেশনের ভাষায় একটি কথা বলা হচ্ছে রেটরিক, অর্থাৎ হচ্ছে যে আপনি তিনি যে কথাবার্তা বলছেন, তিনি যে অঙ্গভঙ্গি করছেন, আসলে অনেকে বলেন যে প্রেসিডেন্ট তো প্রেসিডেন্সিয়াল হওয়া উচিত। কেন হওয়া উচিত? কারণ আপনি জানেন যে কিছুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে স্টিমুলাস তিনি বন্ধ করে দিবেন, তার আবার কয়েক ঘন্টা পরেই তিনি বলেছেন যে স্টিমুলাস আবার দিবেন। তো কয়েক ঘন্টার মধ্যে আপনার স্টক মার্কেটে 1.5% ড্রপ করেছিল। 1.5% ড্রপ হওয়া মানে হচ্ছে বিলিয়ন ডলার লস হওয়া। এই জন্য প্রেসিডেন্টের কথাবার্তা, তার চাল চলন ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে যে বাজারকে নিয়ন্ত্রণ করে, আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে, অনেক কিছু ব্যাপার এটি আছে। তো প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে হচ্ছে যে আপনার রেটরিক, সেই রেটরিকটা হচ্ছে যে আপনার একটা প্রভাব বিস্তার করছে। এবং তার রেটরিকে আমরা দেখি সেটা হচ্ছে যে শ্বেতাঙ্গ যে আপনার হচ্ছে উগ্রবাদী, তাদের উস্কানি দেয়া, এবং যেটি আপনি বলেছেন যে নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি গণতান্ত্রিক দেশের নির্বাচনের পরবর্তী দিন আমরা দক্ষিণ এশিয়া বা তৃতীয় বিশ্বের দেশগুলোর যে নির্বাচনী দাঙ্গা হয় সেটি চিন্তা করছে। এটা কল্পনা করা যায় না, কিন্তু সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে তিনি প্রাউড বয়েজ নামে একটি শ্বেতাঙ্গ উগ্রবাদী গোষ্ঠী আছে, যারা হচ্ছে যে মিশিগানের গভর্নরকে অপহরণ করার চেষ্টা করেছিলেন। তাদেরকে তিনি বলেছেন যে স্ট্যান্ড বাই অ্যান্ড স্ট্যান্ড অন। তো তারা হচ্ছে যে আপনার মানে হচ্ছে যে অত্যাধুনিক হচ্ছে যে অস্ত্র শস্ত্র নিয়ে সমাবেশে যায়, যেহেতু আপনার যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বা গান যে করার যে বিষয়টি আছে সেটির দ্বারা তারা হচ্ছে যে উদ্বুদ্ধ হয়ে, এবং তারা যে কি করবেন না করবে সেটি সবার জন্য আশঙ্কার ব্যাপার। এবং আমরা তো এটাও দেখেছি যে আপনার ইউনাইটেড স্টেটে আগেরকার নির্বাচনে থেকে এবারকার নির্বাচনে যার একটা পার্থক্য, সেটা হচ্ছে যেমন আপনার আগে একটা গুরুত্ব দেওয়া হতো যে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থগুলো কি ছিল, কিন্তু এবার এই বিষয়গুলো গুরুত্ব না দিয়েই বড় বড় ইমিগ্রেন্টদেরকে বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে। এই বিষয়টা কেন? মানে আসলে কি ওইটা কি উস্কে দেওয়ার জন্য? কারণ হচ্ছে যে আপনি দেখেন, আপনি ঠিকই বলেছেন, কারণ হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে মূল যে সমস্যাটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রেসিডেন্ট গোষ্ঠীভিত্তিক চিন্তা করছে উনি। না, উনি হচ্ছে যে ব্যবসা করে। আমি কিছুদিন আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারগুলো ভাবতাম যে তিনি হয়তো হচ্ছে যে আপনার ব্যবসায়ী মানুষ, সে হচ্ছে যে রিয়েল এস্টেট ব্যবসা করে, সারা পৃথিবীর সাথে তার ব্যবসা আছে। সুতরাং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমি পার্সোনালি মনে করি অন্তর থেকে কনজারভেটিভ না, কিন্তু হচ্ছে হি অ্যাক্টস কনজারভেটিভ, এবং অ্যাক্টস করে তার পার্সোনাল স্বার্থের জন্য। অর্থাৎ হচ্ছে তিনি জিততে চান, তিনি ভাবেন যে এইসব জিনিস বাজারে দিয়ে তিনি হচ্ছে যে মানুষের মন জয় করতে পারবেন, এবং ভোটার বেসটাকে হচ্ছে যে আপনার তিনি বুঝতে পেরেছেন, যার জন্য এটা হচ্ছে খুব ডেঞ্জারাস। কারণ একটা মানুষকে যদি আপনি প্রেডিক্ট করতে পারেন সে হচ্ছে কনজারভেটিভ, তার আচরণগুলো আপনি মেজার করতে পারবেন, কিন্তু হচ্ছে যে তার ক্ষেত্রে যে হুটহাট তিনি কখন কি বলেন না বলেন, এটা হচ্ছে যে আপনার এটি বোঝা যায় না।
যার জন্য এটি খুবই ডেঞ্জারাস মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং সারা পৃথিবীর জন্য। এবং আমি বলছি যে এই জিনিসটি হচ্ছে যে তার নির্বাচনী প্রচারণা এসেছে, তার কর্মকাণ্ডে এসেছে, এবং তিনি যদি আগামী 4 বছর নির্বাচিত হন তাহলে পৃথিবীতে কি হবে না হবে এটা নিয়ে আমরা সবাই সঙ্গে ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা একটু শাহাব আহমেদ আপনাকে যুক্ত করবো। সুমিন ভাই শুনছেন? জি শাহাব, আপনার তো বর্ণাঢ্য ক্যারিয়ার, আমরা জানি আপনি ব্যবসা করতেন, আপনি জনগণের প্রতিনিধি হয়েছেন, বাংলাদেশিদের মধ্য থেকে অন্যতম একজন। এর বাইরেও আপনি অনেক সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা বলি, যেটা সেইখানেও আপনি যুক্ত ছিলেন। আমি যেটা আগের পর্বে আমরা যে কথা বলার চেষ্টা করেছিলাম যে বহুজাতিক যে ডাইভার্সিটি রয়েছে আপনার আমেরিকাতে, সেইখানে লিডারশিপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাতে ডাইভার্সিটি কমিউনিটিটা যাতে সবাই সুফল পায়, কোনোভাবেই যাতে এটা বর্ণবাদী সরকার আমরা না দেখতে পাই বা দুর্নীতিকে গ্রস্ত প্রশাসন আমরা দেখতে না পাই। সেই ক্ষেত্রে দু প্রার্থীর মধ্যে আপনি ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনকে আপনার অভিজ্ঞতায় একজন প্রশাসক হিসেবে কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। আমি নিজে সার্ভ করেছি এজ এ মাল্টিকালচারাল কোঅর্ডিনেটর হিসাবে, এবং স্টেট অফ মিশিগান থেকে আমি বসনিয়ান ওয়ার রেফিউজিদেরকে এখানে সেটেল করার জন্য আমার অফিস আমি ইনচার্জ ছিলাম, এবং আই প্রাইস probably 16,000 Bosnian war refugees that I settled in Michigan. তো আমি যেটা বলতে চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসিটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট পলিসি, which is isolate United States from the rest of the world, including the domestic, the people that immigrants. If I can isolate the United States, the real citizen, whatever he says, that the born citizen or the white majority from the immigrant community, then he ignites his base based on that division. So আমার মনে হয় যেটা আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে যেখানে যে ইমিগ্রেন্ট কমিউনিটি প্রসপার if they support Democrats, Joe Biden, আমাদের যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেটা করতেছেন, যেটা আপনার যে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে ধরেন আমাদের ইমিগ্রেশন পলিসি, the 50% the family-based visa was reduced by 50%. কোনো আপনার রেফিউজিকে এখন নিয়ে আসা হচ্ছে না. Only 30% refugees are allowed to come to the United States. Muslim ban, the Muslim ban, that doesn't mean the 7 countries, that including all Muslims, I would say. Maybe not today, maybe after the election next year, all Muslims would be included. So আমার মনে হয় যে ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য আমাদের ডেমোক্রেট ইজ দ্য বেস্ট, এবং ডোনাল্ড ট্রাম্প ডিভাইসিভ পলিসির জন্য আমার মনে হয় যে আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি এখনো যারা সাফার করতেছে ভবিষ্যতে সাফার করবে, এবং আমাদেরকে এইটাকে মানে থামানোর জন্য আমাদেরকে সবাই মিলে একসাথে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটকে ভোট দিতে হবে। না, সেটা আমরা বুঝতে পারলাম, কিন্তু আপনি যদি দুজনের মধ্যে মানে প্রশাসনিক ক্ষমতা, যেটা অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার যেটা বলি, দক্ষতা, এটা একটু অ্যানালাইসিস যদি আমাকে করতেন, আপনার অভিজ্ঞতা থেকে কে মনে করেন যে বা ভালো দক্ষ? আমরা জানি জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী ছিলেন, মানে বর্তমান পরিস্থিতিতে এদের যেমন নিয়োগের কথা আছে, ডোনাল্ড ট্রাম্প গেলে কি ধরেন নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে পারবেন? অনেক নিয়োগ আছে আপনার, অনেক 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 ক্ষেত্রেই প্রশাসনিক যে মানুষগুলোকে নিয়ে আসবেন, কি ধরনের মানুষগুলোকে ওনারা চুজ করবে সাধারণত? আমি যেটা দেখতেছি, আপনারা সবাই দেখতেছেন, যেটা ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রায় this is probably the third time that he has to change entire administration, almost entire administration, probably the third time. So that means to me as a former administrator, he's not a good administrator. He's a businessman. He doesn't understand the policy, he doesn't understand how to maintain the government policies, and কিভাবে the government run করতে হয়, he doesn't have any idea. What I think, and তো আমার মনে হয় এই ক্ষেত্রে জো বাইডেন এবং কামালা হ্যারিস দুজনেরই এই প্রায় 50 ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে। তো আমার থেকে যেটা দেখি যে আপনি মনে করেন যে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমি দেখতেছি যে জো বাইডেন এবং কামালা হ্যারিস they are also not well liked by the immigrant community as well.
over the African American community because of in 1994 যখন জো বাইডেন সিনেট জুডিশিয়াল কমিটির চেয়ারম্যান ছিলেন তখন ওনার একটা ইয়া ছিল উনি একটা বলে গেলাম এটা পলিসি করেছিল যেটা sentencing এবং ইনকারসারেশন ম্যাস ইনকারসারেশন কামালা হ্যারিসের যেটা হচ্ছে উনি যখন আপনার ইয়াতে ছিলেন অ্যাটর্নি জেনারেল ছিলেন 2016 there was a black teenager shot by 21 times by the LA police officers. She was refused to investigate. বুঝছেন তাছাড়াও যে অন্য যেগুলো আছে যেমন উনি কামালা হ্যারিস when she was the attorney general she punished the parents just because they couldn't send their children to the school. It's a like $2,000 fine and 1 year jail sentence. There was a very harsh policy for the African American community and as well as the Hispanic community. তো আমার মনে হয় most of the what I see the African American community and the Hispanic community, they're kind of afraid of this ticket, Democrat ticket as well as the other ticket. ধন্যবাদ ইরফান। আমাদের একটা সময় হলো বিরতির পরে আবারও ফিরে আসবো। দর্শক দেখছেন সময়ের সাথে অনুষ্ঠান, কথা বলছি এনটিভি ইউরোপের স্টুডিও থেকে। আমাদের বিষয় ছিল এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন 2020 এবং কে বিজয়ী হচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন। এটা নিয়ে আলোচনা করার জন্য চারজন অতিথি আমার সাথে যুক্ত আছেন অনলাইনে আমেরিকা থেকেই। আপনারা আপনাদের মতামত রাখতে পারেন, স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে আলোচনাও রাখতে পারেন। তবে আমরা এখন একটি বিরতির সময় আছে, বিরতির পরে এসে আবারও আলোচনায় যুক্ত হচ্ছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, সময়ের সাথে অনুষ্ঠানে আপনাদেরকে আবারও আমন্ত্রণ। আমরা কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন দুই প্রার্থীর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর বাইরেও যদিও আরও কিছু সংখ্যক প্রার্থী রয়েছেন, সবসময় থাকেন, তবে বরাবরের মতো এই দুই শিবির ডেমোক্রেট এবং রিপাবলিকদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয় এবং যে নির্বাচনে একজন জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছেন, এরকমই বিষয়টা আমরা বরাবরই দেখে আসছি। এবারও তার বাইরে নয়, আমরা কথা যে বলছিলাম আসলে কে জিততে পারেন সেই বিষয়টি একটু আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম, জানার চেষ্টা করেছিলাম। আপনাদের যদি কোনো মতামত বিশ্লেষণ থাকে আমাদেরকে জানাতে পারেন, জানানোর জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে কথা বলতে পারেন, মতামত রাখতে পারেন। এর বাইরে যথারীতি আপনাদের জানিয়ে দিয়ে আমার সাথে চারজন অতিথি যুক্ত আছেন, সবাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত রয়েছেন এবং কথা বলছেন নির্বাচনটাকে নিয়ে। বিরতি যাবার আগে আমরা ইমিগ্রেন্ট এবং বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা নিয়ে বলছিলাম এবং নির্বাচনের পরবর্তীতে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে সেটাও আমরা জানার চেষ্টা করছিলাম। আমি এবার একটু মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরের বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। যেটা মনে হয়েছে, অনেকে বলেন যে যুক্তরাষ্ট্রের সমাজ এবং রাজনীতিতে বিভাজনের তিনটি ভাগ মূলত স্পষ্ট হয়ে উঠেছে নির্বাচনে। সেটা হচ্ছে যে দারিদ্র্যদের সঙ্গে ধনীর যে একটা পার্থক্য সেটা প্রচণ্ডভাবে বিদ্যমান। আরেকটি দেখা যাচ্ছে হচ্ছে বর্ণের বৈষম্য, বর্ণবাদী, বিশেষ করে শ্বেতাঙ্গ বর্ণবাদীকে তারা মনে করেন অনেক অংশেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর বাইরে আরেকটি যে তৃতীয়ভাবে সেটা হচ্ছে যে ইমিগ্রেন্ট বা অভিবাসী নীতিগুলোকেই এবারে নির্বাচনে প্রভাব বিস্তার করবে। এই করোনার সময়ে দুটো বিষয় আসলে এই নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা পালন করে আসছে, বিশেষ করে নির্বাচন প্রচারণার সময়। সেটা হচ্ছে যে জর্জ ফ্লয়েডকে হত্যা করা নিরাপত্তা রক্ষী বাহিনীদের হাত থেকে, বিশেষ করে পুলিশের কাছে, এবং করোনা পরিস্থিতি বা করোনাকে মোকাবেলা করার ক্ষেত্রে এই বিষয়গুলোর কথা বলবো। প্রথমে নিয়ে আসবো ডক্টর নুরুন নবীকে। নুরুন নবী, শুনছেন আপনি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আসলে জি বলুন। আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আপনি আগে ইঙ্গিত করেছেন, সেটা হলো যে নির্বাচনী প্রক্রিয়ায় যে ভাষা ব্যবহার করা হচ্ছে এবং যে সত্য মিথ্যার যে খেলা চলছে সেটার একটা স্ট্যাটিস্টিক্স যদি আমি আপনাকে দেই। জি বলুন। ডোনাল্ড ট্রাম্প 1326 দিনে সে 22,000 মিথ্যা কথা বলেছে। সেটা প্রায় ডেইলি 15টা মিথ্যা কথা। আর এখন ক্যাম্পেইন এর সময় প্রায় 50টার ঊর্ধ্বে সে মিথ্যা কথা বলছে। এবং এখানে সাংবাদিকদের মধ্যে একটা আছে ফ্যাক্ট চেকার, তারা এখন হাত তুলে ফেলছে যে এত মিথ্যা কথা বলে এগুলা চেক করার সময় পাওয়া যায়।
জি তো এখানে দেলোয়ার সাহেব যারা উল্লেখ করেন যে আমেরিকার প্রেসিডেন্ট একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হতে হবে, তার হাই মোরালিটি হতে হবে, সত্য কথা বলতে হবে, এর কোনোটাই ডোনাল্ড ট্রাম্পের নাই। তো এই ক্যাম্পেইন এর সময় জনগণ যদি এত মিথ্যা কথা শুনতে, কোনটা সত্য কোনটা মিথ্যা বিচার করতে না পারে, তাহলে বুঝতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প কোন পর্যায়ে আমাদেরকে নিয়ে এসেছে। তারপরে সাহাব সাহেবের আলোচনায় একটা জিনিস এসেছে যে আপনি প্রশ্ন করেছিলেন অ্যাডমিনিস্ট্রেশন। ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তারা এখন আর কেউ নেই, এর প্রায় 7-8 জন জেলে আছে, তারা জেলে আছে অপরাধের জন্য। তাহলে বুঝতে পারেন যে সে কোনো আইন মানছে না। এই দেশটা ছিল কি বলে একটা কথা ছিল যে নোবডি ইজ অ্যাবভ দ্য ল, ইভেন প্রেসিডেন্ট, কিন্তু সে সেটা মানছে না। তার যারা সহকারী ছিল, সেক্রেটারি বলেন, চিফ অফ স্টাফ বা হোয়াইট অফিসের স্টাফ, তারা অনেকে এখন জেলে আছে। তো যে জিনিসটার বেসিসে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের নেতা হয়েছিল তার কোনো কিছুই সে মানছে না, এবং আমরা আজকে বিশ্বে আমরা বন্ধুহীন। আমাদের মাত্র 2 জন বন্ধু আছে, একজন হলো নর্থ কোরিয়ার কিম ডিক্টেটর, আরেকজন হলো রাশিয়ার পুটিন। এছাড়া আমাদের যে ইউরোপের যে শক্তিশালী ইউরোপিয়ান গ্রুপ ছিল আমাদের বন্ধু, আমরা তাদেরকে হারিয়েছি, আমরা আজকে বিশ্বে অ্যালোন। তো এই সমস্ত যদি বিবেচনা করে জনগণ বা ভোটার যদি বিবেচনা করে, তাহলে আপনার প্রশ্নের উত্তরে বলবো যে পোলিং এ এবং গ্রাসরুটে আমরা দেখতে পাচ্ছি, জনমত জরিপেও দেখা যাচ্ছে, হ্যাঁ জরিপে 2016 যে অবস্থা ছিল সেই অবস্থা ডোনাল্ড ট্রাম্পের এখন নাই। সেটাই পেয়েছে যে তার সমর্থন নাই, তাই বলেই সে ডেসপারেট হয়েছে। যে এইবার ইলেকশনের সবচেয়ে ডিটারমিনিং ফ্যাক্টর হলো কোভিড-19 প্যান্ডামিক। আর সেটা কি হয়েছে আপনারা জানেন। আমরা যদি তার দায়িত্বহীনতার এক্সাম্পল দিই, সে লম্বা লিস্ট হবে, আমি জাস্ট কয়েকটা জিনিস উল্লেখ করব। আমেরিকাতে যেদিন ভাইরাস ধরা পড়ে সেই দিন সাউথ কোরিয়াতে ধরা পড়েছিল, সেটা জানুয়ারি মাসে। সাউথ কোরিয়া এটার ভয়াবহতা দেখে, এই যেহেতু এটার এই কোভিড এর কোনো ভ্যাকসিন নেই, কোনো চিকিৎসা নেই, তারা যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক ব্যবহার করে তারা ভাইরাস কন্ট্রোলে এনেছে। এখন সাউথ কোরিয়াতে 1/1000 মৃত্যুর সংখ্যা হলো মাত্র 8 জন, আর আমেরিকাতে হলো 700 পার মিলিয়ন মৃত্যুর সংখ্যা 700। এবং এটা কেন হলো? ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বহীনতার জন্য। যখন এই প্রথম এটা আসলো, তার ইভেন অ্যাডভাইজাররা বলেছে দিস ইজ সিরিয়াস ম্যাটার্স, এটা ডেডলি ভাইরাস, এই ভাইরাস অনেক লোকে এই আক্রান্ত হয়ে মারা যাবে, ইকোনমিক ধস নামবে। সে এই অ্যাডভাইস গুলো উপেক্ষা করে কি বলা শুরু করলো, দিস ইজ এ হোক্স। ইভেন একটা র্যালিতে এসে বলেছিল যে এটা ডেমোক্রেটিক হোক্স, মানে হোয়াট এ ইররেসপন্সিবল কমেন্টস। তারপরে সে কি করলো, 3টা মাস সে এটাকে বিশ্বাস করলো না, এর প্রতিরোধের কোনো ব্যবস্থা নেয়নি। তখন ভাইরাস গুলা নীরবে সারা আমেরিকা ছড়িয়ে গেছে। ইট স্টার্টেড উইথ নিউ ইয়র্ক। আমরা নিউ ইয়র্কে থাকি, আমরা জানি যে এপ্রিল মাসে প্যান্ডেমিক সিচুয়েশন এমন পর্যায়ে গিয়েছিল যে সেটা কন্ট্রোলের বাইরে, ডেইলি হাজার হাজার লোক মারা যেত। আমার জানা মতে প্রায় 300 বাংলাদেশি যাদেরকে আমি চিনি তারা মারা গিয়েছে। অনেক ট্র্যাজিক ঘটনা। কিন্তু কিভাবে গভর্নর এবং নিউ ইয়র্ক কিভাবে নিয়ে আসলো কন্ট্রোলে? সিম্পল, মাস্ক ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং ব্যবহার করতে হবে। অ্যাজ অফ টুডে ডোনাল্ড ট্রাম্প সেটা ব্যবহার করছে না। তো কাজেই এই ফ্যাক্টরটাও যদি আমরা চিন্তা করি যে হাউ ডিড হি কন্ট্রোল অর হাউ ডিড হি ম্যানেজ দি কোভিড-19 প্যান্ডেমিক, সে টোটালি ফেইল করেছে এবং এই দায়িত্ব সম্পূর্ণ তার। আজকেও তার যে অ্যাডভাইজার ডক্টর ফাউসি এন্ড আদার্স তারা বলছে, এবং আর কিছুদিন আগে সিডিসির যে চেয়ারম্যান সে কংগ্রেসের হিয়ারিং এ আন্ডার ওথ বলেছে, হাতে একটা মাস্ক নিয়ে, যে এই মাস্ক আই ট্রাস্ট দিস মাস্ক মোর, দিস উইল সেভ মি বেটার দেন কামিং ভ্যাকসিন। তো তার অ্যাডভাইজার যে উপদেশ সেটা উপেক্ষা করে জাস্ট নিজের স্বার্থে সে এইভাবে ইররেসপন্সিবল ওয়েতে সে র্যালি করে যাচ্ছে। হাজার হাজার লোক র্যালিতে আসছে, তারা মাস্ক পরছে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে না। আমি আরেকটা জিনিস অ্যাড করে আমার বক্তব্য শেষ করি, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পকে মানুষ কিভাবে দেখে। সেটার এক্সাম্পল হলো তার নিজের বোন ম্যারিয়ান, শি ইজ এ রিটায়ার্ড জাজ।
সে বলেছে ডোনাল্ড ট্রাম্প ইজ নট ফিট ফর প্রেসিডেন্ট, she should not be re-elected. তার যে ভাতিজি ম্যারি ট্রাম্প, সে একজন সাইকিয়াট্রিস্ট, প্রফেশনাল একজন চিকিৎসক, সে বলেছে আমার আঙ্কেল ডোনাল্ড ট্রাম্প সে নিজের স্বার্থ ছাড়া আর কিছু দেখে না, হি ইজ নট ফিট ফর প্রেসিডেন্সি। তো এই তার নিজের আত্মীয় যারা কোয়ালিফাইড তাদের কথা যদি ধরি, আমরা যদি তার ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির যে সমস্ত লিডার্স তারা এখন সাপোর্ট করছে বাইডেনকে, এর ভিতরে রয়েছে আরএনসি রিপাবলিকান ন্যাশনাল কমিটির 2 জন এক্স চেয়ারম্যান, তারপরে 4 জন গভর্নর, এর ভিতরে 2 জন কারেন্ট, 2 জন এক্স, এছাড়া সিনিয়র লেভেলের লিডার জেনারেল যে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ ছিল, ফরেন সেক্রেটারি ছিল, এই লেভেলে 6 জন জেনারেল সহ প্রায় 200-250 রিপাবলিকান, ডাইহার্ড রিপাবলিকান, সারা জীবন তারা রিপাবলিকান ভোট দিয়েছে, এখনো বলছে যে আমরা রিপাবলিকানই আছি, কিন্তু আমরা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করব না। ধন্যবাদ নবী, আপনাকে সময় থাকলে আবার দিতে পারবো। হ্যাঁ, বিবেচনায় নেই, তাহলে তার যেটা কোনো সম্ভাবনা নেই এবং তার যেটা উচিত না। ধন্যবাদ নবী ভাই, আপনাকে সময় থাকলে আর দিব না। আমি একটু ইমরান আনসারী আপনার কাছে আসবো। ইমরান আনসারী, আপনার কাছে আসলে সহজভাবে জানার চেষ্টা করবে, আমি ভেতরের কথা জানার চেষ্টা করছি, ইমিগ্রেশন বিষয়টাকেই আমি আসলে প্রাধান্য দিতে যাচ্ছি। ইমিগ্রেশন যদি ধরেন শ্বেতাঙ্গদের মধ্যে এক ধরনের ভীতি কিন্তু কাজ করছে, সেটা হচ্ছে যে ইমিগ্রেন্টরা যদি বেড়ে যায় তারা হয়তো তাদের অপরচুনিটিগুলো হারাবে, এবং এই বিষয়টাকে আসলে ব্যবহার করছে ডোনাল্ড ট্রাম্প, যেটা বোঝা যাচ্ছে যে উস্কে দেওয়ার ক্ষেত্রে। তো আপনি ভেতর থেকে দেখেন এদের কথা তো কি যৌক্তিক মনে করেন কিনা? ইমিগ্রেন্ট আসলে কি কেমন, আসলে এই বিষয়টা কি শ্বেতাঙ্গদের জন্য থ্রেট হচ্ছে কেন? দেখুন, এই বিষয়টা সব দেশেই আছে। হোয়াইট ক্লাস সুপ্রিমেসি, সাদা আধিপত্যবাদের যে প্রচারণা, সিস্টেমেটিক যে প্রচারণা, তাদের যে অর্গানাইজেশনাল মুভমেন্ট, এইগুলো কিন্তু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যে কাজ করে আসছিল। মানুষ সামাজিকতার কারণে, রাজনীতির কারণে হয়তোবা তার এই যে রেশিয়াল অ্যাটিটিউডটা প্রকাশ করতে পারে না, কিন্তু তারা বহুদিন ধরে অপেক্ষা করছিল বারাক ওবামা যখন নির্বাচিত হলেন একজন কালো বর্ণের লোক, তখন এগ্রেসিভ হয়ে যায়, এবং এগ্রেসিভ হওয়ার সাথে সাথে আপনার গণমাধ্যমের পক্ষ থেকেও কিন্তু কিছু সাংবাদিক এগ্রেসিভ জার্নালিজম শুরু করে এই ইমিগ্রান্টদের বিরুদ্ধে, কালার লোকদের বিরুদ্ধে, এবং তারা যেটি বুঝাতে চেয়েছিলেন যে যদি আমরা এই জিনিসটাকে আরো একটু বাড়তে দেই তাহলে বারাক ওবামার মতো আরো কালার লোকেরা কিন্তু ক্ষমতায় চলে আসবে, এবং সেই জিনিসটাকে তারা কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতন একজন লোককে তারা খুঁজে বের করে, যে কিনা তাদের সেই পলিসি অনুযায়ী তারা ক্যাম্পেইনটা করতে পারবে, ক্যাম্পেইন চালাতে পারবে। এখন আমি মূল কথায় আসি, এর পিছনে আমি যে কথাটি বলতে চাই যে ইমিগ্রেশন ব্যবস্থা কেমন হবে। নবী ভাই বলছেন ইমিগ্রেশন ব্যবস্থা এই 4 বছরে অনেক কঠিন হয়ে গিয়েছে। এই 4 বছরে কতজন লোক আপনার বাংলাদেশ থেকে আপনার কতজন স্টুডেন্ট ভিসা পেয়েছে, এর আগের 4 বছরে কতজন পেয়েছে, এটা যদি একটু তুলনামূলক হিসাব করেন। তারপরে B1 B2 ভিসা, বিজনেস ভিসা, এই 4 বছরে কতজন ব্যবসায়িক আপনার ভিসা পেয়েছে, এর আগে কতজন পেয়েছে, এর যদি তুল্যমূল হিসাব করেন আকাশ পাতাল ব্যবধান হবে। আমি যেটি বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প সুনির্দিষ্টভাবে বলেছেন তিনি মুসলিম ব্যানকে কন্টিনিউ করবেন, এবং তিনি যে কাজটা করবেন ফ্যামিলি ভিসা তিনি বন্ধ করবেন, তিনি যে কাজটি করবেন তিনি স্কিলড পিপলকে তিনি ইমিগ্রেশনের আওতায় নিয়ে আসবেন। তার মানে হচ্ছে যে ফ্যামিলি যে ভিসা, আমি এখানে ইমিগ্রেন্ট হয়েছি, আমার বাবা মা বাংলাদেশের একটি গ্রামে পড়ে আছে, তাকে কিন্তু আমি আনতে পারছি না, এমনি ভাবে যে ফ্যামিলি ভিসা তিনি বন্ধ করে দিবেন। পক্ষান্তরে আমরা যদি একটু বিশ্লেষণ করি এই বিষয়ে, জো বাইডেন তিনি কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন যে 100 দিনের মধ্যে তিনি ইমিগ্রেশন সংস্কারের প্রস্তাব তিনি কংগ্রেসে নিয়ে আসবেন, এবং 11 মিলিয়ন যে আনডকুমেন্টেড পিপল যারা রয়েছে, ইমিগ্রেন্ট রয়েছে, কাগজপত্রহীন মানুষ রয়েছে, তাদের বৈধতার বিষয়ে তিনি একটি পরিকল্পনা এবং কিভাবে তাদেরকে বৈধ দেয়া যায় সেই বিষয়টি তিনি ভাববেন। তিনি আরো সুনির্দিষ্ট বলেছেন প্রায় 8 লক্ষ ছোট বাচ্চাকালে যারা এই দেশে এসেছিল ঢাকা প্রোগ্রামের আওতায়,
তাদেরকে তিনি বৈধতা দিবেন, যারা বাবা মার সাথে এসেছিল তাদেরকে তিনি বৈধতা দিবেন। তিনি সুনির্দিষ্টভাবে ঘোষণা করেছেন যে মুসলমানদের স্বার্থের পক্ষে তিনি কাজ করবেন, যার কারণে দেখা গেছে যে এই আমাদের কেয়ার একটি অর্গানাইজেশন আছে মুসলিম রাইটস নিয়ে কাজ করেন, এই 71% মুসলিম ভোটার বাইডেনকে ভোট দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছেন, মাত্র 18% মুসলিম ভোটার তারা ট্রাম্পকে ভোট দিবেন, এবং 65% ভোটার মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প আসার কারণে যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া এবং এন্টি মুসলিম যে সেন্টিমেন্ট এটি গ্রো করেছে। আপনি পিউ রিসার্চের আমি একটি তথ্য যদি আপনাদেরকে জানাতে পারি, সেটি 68% মুসলমান তারা মনে করেন যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে আরো 4 বছর আসেন, তারা এই বিষয়টা নিয়ে 68% মুসলমান উদ্বিগ্ন অবস্থায় আছেন, এবং তাদের মধ্যে আরো 38% লোক তার প্রতি ক্ষুব্ধ যে তিনি আসলে আমাদের জীবনধারা কি হবে। এমনি ভাবে যতগুলো আপনার হেট ক্রাইমের রেট যদি বিভিন্ন স্টেটে আমরা বিশ্লেষণ করি, এই 2016 সালের আগের থেকে এই 2004 সালে দেখা গেছে কোন কোন স্টেটে 76% বেশি হেট ক্রাইম বেড়েছে তার আমলে। এবং আমরা তো দেখতেই পাচ্ছি যে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, জর্জ ফ্লয়েডের কথা বলছি আপনাকে, সেটা তো আপনি দেখতেই পেয়েছি। এই যে বিষয়টা দেখলেন যে আমেরিকান কনস্টিটিউশনাল সুপ্রিমেসি হচ্ছে এখানে রেসিজমকে অ্যালাউ করে না, রেসিজমকে তারা ডিসরিগার্ড করে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার কারণে যে জিনিসটি হয়েছে যে তিনি এই যে জর্জ ফ্লয়েডকে নিয়ে যে আন্দোলনটি হয়েছে এই আন্দোলনকে তিনি বৃদ্ধাঙ্গ দেখিয়েছেন, এবং আপনি দেখেন একটি শান্তিপূর্ণ সমাবেশকে তিনি কাঁদানি গ্যাস তুলে পুলিশ দিয়ে সরিয়ে তিনি পায়ে হেঁটে একটি চার্চে গিয়ে একটি বাইবেল নিয়ে তিনি শোডাউন করেছেন, তিনি চার্চে যাবেন বলে সে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে জো বাইডেন একটি কথা বলেছেন যে কে আমাকে ভোট দিল এবং দিল না, সাদা কি কালো, যে বর্ণের লোকে হোক, আমি প্রেসিডেন্ট হব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার, আমি কোনো হোয়াইট ক্লাস সুপ্রিমেসিস্টদেরও আমি প্রেসিডেন্ট হব না, সাদা বর্ণের মানুষের প্রেসিডেন্ট হব না, যারা ভোট দিবে না, আমি প্রত্যেকেরই প্রেসিডেন্ট হব, আমি একটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমি নিজেকে উপস্থাপন করতে চাই। তিনি কিন্তু তার শেষ ধন্যবাদ ইমরান আনসারী। নবী ভাই, আমি আমার সময় না, আসলে আমি অন্যদেরকে দিয়ে আপনার কাছে আসবো। ইমরান ভাই, আপনি কি আর কিছু যুক্ত করবেন? জি, আমি আরেকটি বিষয় যে কথাটি বলতে চাই যে আমি একটু সর্বশেষ তথ্য এখন আপনাদের বিরতিকালে যেটি দেখেছি যে সুইং স্টেট গুলোতে জো বাইডেন ভালো করেছে, মাত্র 2টি মাত্র আপনার স্টেটে, 8টি সুইং স্টেট যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্টেট যেগুলো বলি তার মাত্র 2টি ইয়েতে ট্রাম্প মাত্র সামান্য 0.1% এগিয়ে আছে। ধন্যবাদ। সেই যে বিষয়টি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাওয়ার পলিটিক্সে যে আমরা বলি কি ওয়াল স্ট্রিটের পক্ষ থেকে কিন্তু জো বাইডেন অলরেডি সাপোর্ট পেয়েছে। তা আমরা মনে করি যদি ধন্যবাদ ইমরান ভাই, আমি আর সময় দিব না, একটু ডক্টর দেলোয়ার কাছে যেতে হচ্ছে। আগামী দিনের প্রেসিডেন্ট। ধন্যবাদ ডক্টর দেলোয়ার, আপনার কাছে অল্প সময় আমি আসলে পেয়েছি, আপনাকে একটু জানার চেষ্টা করি আপনি ভেতরের মধ্যে ধনী এবং দরিদ্রের বৈষম্যটা কিভাবে লক্ষ্য করছেন আপনি ডোনাল্ড ট্রাম্পের এই রিজিমটাতে, এবং আগামীতে কি সম্ভাবনা দেখছেন, একটু সংক্ষেপে যদি আপনি বলেন আমাকে। না, আসলে সত্যি কথা বলতে কি, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একটি ক্যাপিটালিস্ট সোসাইটি, একটি ক্যাপিটালিস্ট সোসাইটির মূল যে প্রিন্সিপাল সেটা হচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ আপনি কাজ করবেন, কাজ করে হচ্ছে আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম করে আপনি হচ্ছে এটাকে বলে আমেরিকান ড্রিম, অর্থাৎ আপনার হচ্ছে ভালো চাকরি থাকবে, ভালো বাড়ি থাকবে, ভালো গাড়ি থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে যে আপনার এটা ক্যাপিটালিস্ট সোসাইটির একটা বৈশিষ্ট্য। তো আমি যে জিনিসটি সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে জো বাইডেন এবং কামালা হ্যারিস তারা হচ্ছে খুব ক্যারিশমেটিক লিডার না, যেমন হচ্ছে যে বারাক ওবামা যেমন ছিলেন, এবং জো বাইডেন প্রেসিডেন্ট হলে একদম স্বপ্নপুরী হয়ে যাবে, হেভেন হয়ে যাবে, ব্যাপারটি সেরকম না। কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক অনেক গুণ ভালো, কারণ হচ্ছে যে তিনি একটি প্রেসিডেন্সিয়াল যে ব্যবস্থা আছে, আর্থসামাজিক যে ব্যবস্থা আছে, সেখানে তিনি ডিসেন্সি নিয়ে আসার চেষ্টা করবেন। একটা উদাহরণ দেই, জো বাইডেনের ছেলে যখন ক্যান্সার আক্রান্ত, তার ছেলের ফ্যামিলিকে ট্রিটমেন্ট করার জন্য
তার বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন। তাহলে আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তার নিজের বাড়ি বিক্রি করে প্রেসিডেন্টের ছেলের ফ্যামিলিকে ভরণ পোষণের জন্য যে টাকা রাখতে হয়, তখন বারাক ওবামার সামনে এসে বললেন যে না, আমি তোমাকে তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিছু টাকা দিব। সেটা হচ্ছে কতটা সৎ। তো ডোনাল্ড ট্রাম্পের সাথে তো এটা কোনো তুলনাই করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা একটা নর্মালসি যেটা আমাকে বলি, সেটা হচ্ছে যে একটা স্বাভাবিক ব্যাপার, প্রেসিডেন্সিয়াল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় সেটি ফিরে আসবে। কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না, এবং এটা হবেও না। কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি জানেন যে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এত ক্ষমতা থাকে না। এখানে হচ্ছে যে হাউস গুলো আছে, যেমন কংগ্রেস, সিনেট, তারা মিলে হচ্ছে যে তাদের কাছে অনেক চেক এন্ড ব্যালেন্স আছে। সুতরাং সেটার ক্ষেত্রে প্রেসিডেন্ট ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন না। কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট রেটরিক, তার আচার আচরণ, এগুলাকে অনেক নীতিমালাকে অনেক বেশি প্রভাবিত করে। ধন্যবাদ আপনাকে ইরফান আনসারী। সরি, আমরা শাহবাব আহমেদ আপনার কাছে যাবো। শাহবাব শুনছেন? জি শাহবাব, আপনার কাছে শেষ প্রশ্ন। আসলে আমার কিছু জানার ইচ্ছা আপনাকে শেষ প্রশ্নে, যদি আমিও বলেছিলাম যে ধনী দরিদ্রের বিষয়টা কিভাবে আসলে আপনি দেখছেন, এটা আমার একটা প্রশ্ন জানার কথা। আর একটা প্রশ্ন হচ্ছে যে শ্বেতাঙ্গরা যদি সংখ্যালঘুতে পরিণত হয়, তখন তো এক ধরনের সংখ্যা থেকে তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করতেই পারে। আমার মনে হয় এটা একটা ফিয়ার আছে আমেরিকার সব স্টেটে, যে হোয়াইটরা বিকামিং মাইনরিটি বাই 2035, and that's I think this is a huge fear, and আমার মনে হয় based on this fear that Donald Trump এটাকে কাজে লাগাচ্ছে, এবং যার কারণে ওই তার বেসটাকে ইগনাইট করতেছে। এবং যারা আগেও কোনোদিন এই ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে আসার আগে কিন্তু এই বেসটা কিন্তু কখনো ইলেকশনে অ্যাক্টিভ ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী নিজেও তো একজন অভিবাসী। জি, ডোনাল্ড ট্রাম্পের যে স্ত্রী, উনিও তো নিজে একজন অভিবাসী। একজন অধিবাসী, কিন্তু ওটা হোয়াইট অধিবাসী, এটা তো আর আমাদের মতো। আচ্ছা হ্যাঁ, বুঝছেন? তো উনি এটাই ইমিগ্রেশনটা কমায় উনি শুধু ওই ইউরোপিয়ানদেরকে নিয়ে আসতে চাচ্ছে আর কি, ম্যাক্সিমাম যতটুকু পারে। আপনি যদি দেখেন ইমিগ্রেশনের ইয়েগুলো সবগুলো ম্যাক্সিমাম ইউরোপ বা হোয়াইট কান্ট্রি থেকে আসতে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলিম ব্যানের নামে অন্যান্য দেশ যেগুলো আছে, মানে মুসলিম ব্যানের নামে হচ্ছে যে নন হোয়াইট কান্ট্রি থেকে মানুষকে না নিয়ে আসা আর কি, যার কারণে যে ইমিগ্রেশন বেড়ে যাবে এবং হোয়াইটরা মাইনরিটি হয়ে যাবে, ওনার ক্যাম্পেইন করতে চায়। আর ইকোনমিক বৈষম্যের ব্যাপারে যেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মিলিয়নার হচ্ছে যাদের ছিল। এবং আমি আমার বিজনেস, আমি ম্যাক্সিমাম বেস লেভেলের এমপ্লয়ীদেরকে হায়ার করি $15 an hour স্টার্টিং, যেখানে আমি দেখতে পাচ্ছি যে ওরা আসলে অত্যন্ত মানে দিনে দিনে ওদের অবস্থা খারাপই হচ্ছে, কারণ প্রত্যেকটা জিনিস দাম বাড়তেছে। বিশেষ করে প্যান্ডামিকের কারণে বৈষম্যটা আরো সৃষ্টি হয়েছে। যেমন আপনি দেখেন অ্যামাজনের কি অবস্থা হচ্ছে, এভরিবডি ওয়াজ লুজিং মানি, অ্যামাজন ইজ মেকিং বিলিয়নস অফ। ড্রিম কান্ট্রি বলে যেটাকে বোঝাচ্ছি আমরা জানি, যেখানে স্বর্গরাজ্য, সেটা আসলে অতটা সহজ নয় ইমিগ্রেন্টদের জন্য। ইমিগ্রেন্ট নতুন অভিবাসীরা যদি যায় আমেরিকাতে, সেটা সেই রকম সুযোগ সুবিধাটা ওরকম ভাবে আগামী দিনগুলোতে থাকবে বলে মনে করছেন না? If you work hard, yes, still it's a dream. This is a dreamland. If you work hard, ধন্যবাদ সবাই। আমাদের একদম সময় শেষ, আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। প্রিয় দর্শক, আমরা আসলে একদম শেষ পর্যায়ে রয়েছি, এবং আপনারা জানেন যে আমরা প্রতি সোমবার রাত 11টায় এমটিভি ইউরোপের স্টুডিওতে সময়ের সাথে অনুষ্ঠানটা নিয়ে আসি সাম্প্রতিক বিষয়ে আলোচনা করার জন্য। এবার আলোচনা করেছিলাম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2020 এবং কে জিতবে, ট্রাম্প না বাইডেন, এই বিষয় নিয়ে আলোচনা চলছিল। এই বিষয়ে আলোচনার জন্য আমার সাথে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে ডক্টর নুরুন নবী, সাথে ছিলেন শাহবাব আহমেদ সুমিন, ছিলেন ডক্টর দেলাওয়ার হোসেন আরিফ এবং ইমরান আনসারী। আপনাদের এত রাত্রে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হবে আশা করি। সেই পর্যন্ত আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা যে বিষয়টা পরিষ্কার হলো যে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন যেই আসুক না কেন, ইমিগ্রেন্টদের জন্য এবং বৈশ্বিক পরিস্থিতিতে ইমিগ্রেন্টদের জন্য এই মুহূর্তে আসলে সার্ভাইভাল দ্য ফিটেস্ট পলিসিটাই উত্তম, এটা সবসময়ের জন্যই। এবং আরেকটি বিষয় আমরা আলোচনায় এসেছি, জরিপে যে এখন পর্যন্ত বা আমাদের কমিউনিটিতে যদিও
বাইডেনের সমর্থন বেশি, কিন্তু জরিপের কথাই শেষ নয়। আমরা 2016 নির্বাচন দেখেছি হিলারি ক্লিন্টন এগিয়ে থাকলেও এবং প্রায় অনেক লক্ষ ভোটে বেশি পেলেও নির্বাচনে জয়ী হতে পারেনি। তবে এই বিষয়টির সমাধান দেখতে চাইলে আগামী 3 নভেম্বর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ যদি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ।